গুড ইভিনিং। জয়গোপাল বন্দ্যোপাধ্যায়ের চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা তোমার হচ্ছে সেকশন এ বায়োডাইভার্সিটি এবং কনজারভেশন থেকে 2 নম্বরের প্রশ্নের জন্য বলছি, যেখানে এই যে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, এটা হচ্ছে এনসিইআরটির বাংলা থেকে নিচ্ছে এবং ইংরেজি, বাংলাটা দেওয়া আছে, নিচে ইংরেজিটা দেওয়া আছে। এখান থেকে এই বৈচিত্র্য থেকে যদি আসে, এই উত্তরটা কোনো বইতে নেই, একমাত্র এনসিইআরটিতে আছে। এটা অন্যান্য বইতে অন্যভাবে দেওয়া আছে। এখানে যেটা জানতে হবে, এখানে যেটা দেওয়া আছে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, এটাই মানা হবে এবং পরীক্ষাতে আসলে এইটা থেকে নাম্বার দেওয়া হয়। আমি আরেকটা উদাহরণ দেব। এই যে হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন কেন বলছি, দি এভিল কার্টেল, যে বায়োডাইভার্সিটির কারণ এসএলএসটিতে একটা প্রশ্ন এসেছিল যে কজেস অফ বায়োডাইভার্সিটি লসের মধ্যে এই হ্যাবিটেট লস ছিল, ওভার এক্সপ্লয়টেশন ছিল, অ্যালিয়েন স্পেসিস ছিল। ওরা দিয়েছে এই অ্যালিয়েন স্পেসিস, এইটা 3 নম্বরে সিট দাগেরটা দিয়েছে উত্তর, কিন্তু উত্তর সবকটা হবে। আমি যেমন কি যারা কয়েকজন পড়েছিল চ্যালেঞ্জ করেছিল এসএলএসটি, তখন ওখানে আইএসবি এর নাম্বার দিতে হবে। এনসিইআরটির বই দিয়েছি, আর একটা ক্যাম্বেলের বই দিয়েছি, দিয়ে পাঠানো হয়েছিল। সেক্ষেত্রে সবাইকে দেখলাম নাম্বার দিয়েছে, অর্থাৎ হ্যাবিটেট লস ও ফ্র্যাগমেন্টেশন হবে, মাত্রাতিরিক্ত ওভার এক্সপ্লয়টেশন হবে, অ্যালিয়েন স্পেসিস ইনভেশনস হবে এবং কো এক্সটিংশন হবে, চারটেই হবে। এইটা কিন্তু দিয়েছে। আর একটা হিউম্যান ফিজিওলজিতে আর একটা প্রশ্ন গণ্ডগোল ছিল, সেটাতে কিন্তু নাম্বার দেয়নি, কিন্তু অন্যান্য বইতে অন্য উত্তরটা হবে, সেটা ওরা মানেনি। যে আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। সুতরাং অথেন্টিক যেটা হবে সেটাই তোমাকে মানতে হবে। এটা যেহেতু এনসিইআরটি, যেটা মেডিকেলে নিট পড়ে, আমি সেটাই বলছি। যাকবে, শুরু করছি। যে জিনগত জেনেটিক ডাইভার্সিটি, এবং জেনেটিক ডাইভার্সিটির ক্ষেত্রে দেখো, এমনি সাধারণত আমাদের বইগুলোতে কী থাকে যে বিভিন্ন ধরনের মানুষ, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি এই জিনগত বৈচিত্র্য আছে, তাই ওটা, কিন্তু ওটা সম্পূর্ণ মানে এনসিইআরটির সাপেক্ষে ওই উত্তরটা এইখানে ঠিক নয়। এখানে যেটা বলছে এটা আসল, দেখো অথেন্টিকটা আমি তোমাদের বলার চেষ্টা করার সবসময় বলছি। আমি একটু তোমাদের কনসেপশন ক্লিয়ার করতে চাইছি এবং যাতে সঠিকটা তোমরা জানো, আমি সেই পথের জন্য এই চ্যানেলটা খোলা, এবং আমি চেষ্টা করব অন্য সাইটের কাছে তোমরা দেখেও নিতে পারো এটা, যেটা আমি বলছি। কারণ এটা চ্যালেঞ্জ করে এসএলএসটি তোমার নাম্বার দিতে বাধ্য হয়েছে। যাকে আমি পনেরোটা আছি। দেখো জিনগত বৈচিত্র্য, এখানে রাউলফিয়া যে ভমিটোরিয়া, যে সর্বগন্ধা গাছ, যেটা আমরা সবাই জানি যেটা আছে, এটা ঔষধি গাছ হিমালয় পর্বতমালার রয়েছে, কিন্তু ব্যাপারটা তা নয়। এখানটা আমি একটুখানি যেখান থেকে বলছি, এখানটা ছবি না আঁকলে বুঝতে হবে না। এখানটা তো হ্যাঁ, দেখো এখানে ছবি করছি। দেখো এখানটা একটা পাহাড় যেমন একটা আছে, ধরো এরম একটা আছে, তলার দিকে এরম একটা রয়েছে। এখন এই জায়গায় যে রাউলফিয়া এই ভমিটোরিয়াটা আছে, সর্বগন্ধাটা আবার একদম অনেক উঁচুতে এই রাউলফিয়া ভমিটোরিয়াটা আছে। ভালো করে বলছি, এইখানকার যে পরিবেশ আর এইখানকার যে পরিবেশ, দুটো পরিবেশ আলাদা। এর ডেনসিটি, এইখানে যে সারপেন্টিন বা রেজারপিন পাচ্ছ, তার যে ঘনত্ব, তার যে মেডিসিনের যে ঘনত্ব সেখানে কম, আর এইখানে এর ডেনসিটি বেশি। সুবিধা কি, তাহলে এই মেডিসিনে, ভালো করে বোঝো, এই মেডিসিনে বেশি কাজ করবে আর এই মেডিসিনে কম কাজ করবে। পড়াচ্ছি দেখো, রাসায়নিক যে রেজারপিন ঘনত্বে, যে এই কথাটা মেন, ঘনত্বের ভিত্তিতে জিনগত বৈচিত্র্য দেখাতে পারে। তার এই ভমিটোরিয়ার ঠিকই প্রজাতি, কিন্তু এই যে প্রজাতিটা, এর পরিবেশের সঙ্গে ঝড়, জল, তুষারপাত বিভিন্নর সঙ্গে লড়াই করে এর ভিতরে এর যে সারপেন্টেন, রেজারপিন, এটা অনেক বেশি উন্নত, এটা বেশি কাজ হবে। আর সেটা গেল, এসে আমাদের গল্প বলছি পরে। ভারতবর্ষে প্রায় 50,000-এর বেশি ধানের স্ট্রেন পাওয়া গেছে, আর 1000 হচ্ছে আম গাছের ভ্যারাইটিস। তাহলে এইটা বলতে হবে, আম গাছের 1000 ভ্যারাইটিস। আর এখানে
আর আমাদের বইতে কী আছে, নানান ধরনের জিনগত বৈচিত্র্য, কিন্তু না, এবার সম্বন্ধে বলছি। লক্ষণের যখন শক্তিশাল লক্ষণ, রামায়ণ বলছে লক্ষণের যখন শক্তিশাল মারল, তখন চারদিকে ওই সাপ চারদিকে পেঁচে ধরেছে আর উঠতে পারছে না। তখন শেষে হনুমান করতে কি যে এই বিশল্যকরণে আনতে হবে, ওখানে অনেক উঁচুতে ওর মেডিসিন করণেই ওইটা ওখান থেকে নিয়ে এসে এখানে দিল, সাপগুলো ছুটে পালালো। এখান থেকে বলছি যে তখন যে প্রমাণিত, আমি এর থেকে বললাম যে এইখানে যে বিশল্যকরণী আর এখানে যেটা আছে, ও তো জানে না, পুরো পাহাড় টেনে চলে এসে হাতে করে, বিরাট শক্তিমান, জয় হনুমানজি। তা ওইখানের তার যে ডেনসিটি, তাতে এত কাজ হলো, এই সাপগুলো চলে গেছিলো। এটুকু ঘটনা যেটা সত্য সেটা মানলাম, এটা গেল, হয়ে গেল। এবারে আসি প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য বলতে ভিন্ন ভিন্ন প্রজাতি জীবেদের মধ্যে বৈচিত্র্য বোঝায়। আমাদের এখানে কী বলা হবে যে বিভিন্ন ধরনের ছাগল, গরু, ছাগলে তাদের মধ্যে নানান ধরনের ভ্যারাইটিস, কিন্তু ব্যাপারটা তা নয়। এখানে হবে, ধরো এই জায়গাটা ভারতের এখান থেকে একটা অংশ যেরকম আছে, তো এরকম হয়ে এরকম একটা ছোটো করতে হলো, এখানে এটা একটা ভারতের মতো করতে হলো। এটা তোমার পূর্ব ঘাট, এটা পশ্চিম ঘাট হলো, পূর্ব ঘাট, এটা পশ্চিম ঘাট। আচ্ছা, এটা ইস্ট, এটা ওয়েস্ট করো, ইস্ট আর ওয়েস্ট। দেখো লিখছি, দেখো কোথায় গেল। প্রজাতির বৈচিত্র্য বলতে ভিন্ন ভিন্ন প্রজাতির জীবেদের মধ্যে বৈচিত্র্য। এই যে পূর্ব ঘাটের তুলনায় পশ্চিম ঘাটে উপজাত প্রাণীদের বৈচিত্র্য তুলনামূলক অনেক বেশি। এই যেটা আছে, এটা আমি অন্য বই ঘাটে যেটা পেয়েছি, দেখো ধরো খুঁজে ভাই, ধরো এই যে এখানে দেখো, ছবি দেখতে পাচ্ছেন এখন, এই যে হাজার, এই যে ওয়েস্টার্ন ঘাটে 1000 ফ্রগ আছে, আর ধরো দেখতে পাচ্ছেন চোখে আছে, ইস্টার্ন ঘাটে 100 ফ্রগ আছে। তার মানে কি, তাহলে এখানে পরিবেশ সুযোগ বেশি পেয়েছে, তার আবহাওয়া, তার জলবায়ুর জন্য এখানে ভ্যারাইটিসটা বেশি হয়েছে। এখানে বেশি, এখানে কম, তাই এখানে লিখছে যে আবার এখানে বাংলাতে চলে যাচ্ছে, দেখো এই যে পূর্বঘাটের তুলনায় পশ্চিমঘাটে প্রাণীদের প্রজাতি বৈচিত্র্য তুলনায় অনেক, অর্থাৎ পশ্চিমঘাটে বেশি, পূর্বঘাটে কম। কেন? ওখানে ওই আবহাওয়ার জন্য এটা হয়েছে। এই বৈচিত্র্যটা জানতে চাইছে, এটাই তোমার দিতে হবে। এবার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এটা এমন কিছু না, নরওয়ের মতো স্ক্যান্ডিনেভিয়ান দেশের তুলনায় ভারতবর্ষ হচ্ছে মেগা ডাইভার্সিটির দেশ। ভারতবর্ষে বিভিন্ন বাস্তুতান্ত্রিক, সেটা বলতে হবে, মরুভূমি, বৃষ্টি অরণ্য, লবণাম্য উদ্ভিদের অরণ্য, প্রবাল প্রাচীর, জলাভূমি, মোহনা, অতি উচ্চস্থানের তৃণভূমি প্রভৃতিতে অধিকতর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই যে দেখো রাজস্থানের বিস্তর, ওইদিকে বৃষ্টি অরণ্য, সবসময় বৃষ্টি হচ্ছে, মেঘালয় ওখানে পাচ্ছ, দার্জিলিংয়ে একরকম লবণাম্য উদ্ভিদ। আমরা যেখানে ছিলাম আমাদের হচ্ছে সুন্দরবনে, তোমাদের ছিলাম, যাই হোক, ম্যানগ্রোভ ওই অঞ্চলে, প্রবাল প্রাচীর, জলাভূমি, মোহনা ইত্যাদি, সেখানকার যে অধিকতর বাস্তুতান্ত্রিক সেটা বলতে চাইছে। এরপরে লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তনের ফলেই প্রকৃতিতে এই সমৃদ্ধ জীববৈচিত্র্যের সৃষ্টি, যেহেতু একদিনে হবে না। যে হারে প্রজাতি বিপন্ন এবং বিলুপ্ত হচ্ছে, তাতে আগামী 2 শতাব্দী কম সময়ের মধ্যেই আমরা হারিয়ে ফেলতে পারি। তাই আন্তর্জাতিক স্তরে পরিণত বিষয় এনভায়রনমেন্টাল জীববৈচিত্র্য ইত্যাদি রয়েছে মানে। এবার যেটা আমরা আসবো, যাদের এটা ওইটারই বাংলা করেছে, এটা ইংরেজি করা, এখানে একটু আমি এটাকে বললাম সবসময় একটু মডিফাই করা আছে। ওটা এনসাইট উঠেছিল, এনসাইটে তো আমি যেটা বললাম 100-200, ওটা ওর মধ্যে নেই। আচ্ছা, আর একটু গল্প মতো করে করলাম। এইটা যেটা পড়ে, যেটা বললাম ESLST দিয়েছিল, তারা ওখানে ভুল উত্তর দিয়েছিল। দেখো কজে বায়োডাইভার্সিটি লসেস, তোমাদের এই উত্তর কিন্তু বইয়ের মধ্যে অন্যভাবে দেওয়া আছে, কিন্তু এই উত্তর স্ট্যান্ডার্ড উত্তর বললাম, সেটা দেখে নাও। এটা আনলাম, বলবে জীববৈচিত্র্য বিলুপ্তির কারণ কি, বাসস্থান হ্রাস, খণ্ডীভবন। বাসস্থান ভাবে এইটার মধ্যে হয়ে যাচ্ছে, আমি এরকম তেমন কিছুর মধ্যে নেই। এইটা বাসস্থান হ্রাস ও খণ্ডীভবন বললে তুমি নাম্বার পেয়ে যাবে, অত ভেতর বলছি না আমি। মাত্রাতিরিক্ত ব্যবহার এবং ওভার এক্সপ্লয়েটেশন, মানুষ সর্বদাই খাদ্য আসার জন্য প্রকৃতিতে, কিন্তু প্রয়োজনীয় লালসায় সে সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে। এইটা বলতে হবে, মানুষ তার অতিরিক্ত, এইটা
500 বছরের বহুপদ যেমন হচ্ছে এই যে স্টেলার সি, একটু খালি নাও, স্টেলার সি, এই যে স্টেলার সি কাউ, যাত্রী পায়রা, প্যাসেঞ্জার পায়রা, সেটা বিলুপ্তি ঘটেছে। তোমাদেরকে এই সময় তোমাদের একটা ওই রেড ডাটা বুক থেকে একটা নোটস দিয়েছিলাম, দেখবে ওর মধ্যে আগে এই সময় বড় বড় দেওয়া ছিল, সেখানে কে বিলুপ্ত হচ্ছে সেজন্য দেওয়া আছে। সাম্প্রতিককালে পৃথিবী জুড়ে অনেক সামুদ্রিক মাছের অধিক মাত্রায় প্রতিপালন হচ্ছে, যা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য কিছু প্রজাতির বস্তু থেকে ধারাকে বিপন্ন করে তুলেছে। এই বহিরাগত প্রজাতির এলিয়েন স্পেসিস ইনভেশনস, কথা হলো এলিয়েন স্পেসিস ইনভেশনস, কোনো কারণেই বহিরাগত প্রজাতির মধ্যে এখানে লাগবে। পূর্ব আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদে নীল নদের আড় মাছ ছেড়ে দেওয়ার ফলে এই আড় মাছ করছে কি, ওই হ্রদে 200 প্রজাতির তেলাপিয়া মাছ যে স্বতন্ত্র পরিবেশে গড়ে তুলেছিল তা বিলুপ্ত, অর্থাৎ এর জন্য এটা মরে যাচ্ছে। গাজর ঘাস, পার্থেনিয়াম, এই পার্থেনিয়ামটা গমের সঙ্গে আমাদের ভারতবর্ষে চলে এসেছিলো। এই পার্থেনিয়াম হচ্ছে ওই যে রেণুটা আছে সেটা মানুষের মধ্যে অ্যালার্জি সৃষ্টি করে। ল্যান্টেনা ক্যামেরা, জলজ কচুরিপানা, আইকর্নিয়া, এটা দেখো আমি আর একটা দিচ্ছি, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। আমাদের দেশীয় যে আমরা যে দেখছো যে আরশোলাটা, ওটা কিন্তু আমাদের আরশোলা নয়। জাহাজ করে যখন আমাদের এখানে আসে তখন আমাদের যে, আমার সাইন্টিফিক নেট এই মুহূর্তে মনে নেই, সেটা প্রায় বিলুপ্তির পথে। তার জন্য মানে ওদের কাছে পেরে ওঠে না। আক্রমণাত্মক ক্ষতিকর প্রজাতি কর্তৃক পরিবেশের ক্ষতি আমাদের স্থানীয় প্রজাতিগুলো একটা বিপজ্জনক এটা তৈরি করছে। আর একটা দিচ্ছে দেখো, এই যে ক্যাটফিশ, ক্ল্যারিয়াস গ্যারিপেনাই, দেখতে অসুবিধা হচ্ছে আমার, গ্যারিপিনাসকে আমাদের নদী নালাসমূহের বেআইনিভাবে ছেড়ে দেওয়ার ফলে স্থানীয় ওই দেশি যে ক্যাটফিশগুলো মারাত্মক ঝুঁকি সম্পন্ন। আর মানুষ করছে কি, ওই মাছ চাষ করে ছোট ছোট চারা মাছগুলোকে দিয়ে দিচ্ছে, ভাবছে আমাদের এখানে দেশি মাগুর, কিন্তু ও স্বাদ আলাদা, তুমি দেখলে জানতে পারবে। কো এক্সটেনশন, এটা অবলুপ্তিটা কী হচ্ছে, যখন একটি প্রজাতির বিলুপ্ত ঘটছে একটার সঙ্গে আর একটা লিঙ্ক আছে, তখন তার সঙ্গে বিভিন্ন উদ্ভিদ প্রাণী প্রজাতি পরপর বিলুপ্তি সেটা সম্মুখীন হচ্ছে। কোনো পোষক মাছের প্রজাতি বিলুপ্ত হয় তখন তার দেহস্থিত পরজীবী জীবিত স্বতন্ত্র পরিবেশে, অর্থাৎ একটা মাছের মধ্যে তার তার ওই পাখনার ভিতরে অন্য কোনো মাছ, সেই মাছ যদি বিলুপ্ত হয়ে যায় তার ওই পাখনার নিচে যারা ছিল সেও মারা যাবে, সুতরাং তারাও একই পরিণতি হবে। এ বিষয়ে আরেকটি উদাহরণ হলো, একই সাথে বিবর্তিত উদ্ভিদ এবং পরাগযোগের বাহক এই মৃতজীবী সম্বন্ধেও যে কোনো একটি জীবের, অর্থাৎ একটা বাহক একটা পরাগ রেণু, সে তার সঙ্গে ওটা খাবার খেয়ে বেঁচে আছে, পরাগ মিলন ঘটায়, সেই গাছটাই যদি মরে গেল তাহলে তার পরাগ সেই প্রাণীটা যদি মরে যায়, যে ইনসেক্ট যদি মরে যায়, তাহলে তার পরাগ মিলন তো এমনি এমনি হবে না, সুতরাং সে গাছটাও নষ্ট হয়ে যাবে। সুতরাং এই সম্বন্ধে দুটো গেল, তাহলে এখানে 4টে পয়েন্ট দেবে। তোমাদের 2 নম্বরের জন্য কি বলবে, কিছু নয়, কারণকে বাসস্থান হ্রাস, ঘনীভবন 1 নম্বর পেয়ে গেলে, মাত্রাতিরিক্ত ব্যবহার শোষণ 1 নম্বর পেয়ে গেলে, একটু ওখানে উদাহরণ দিতে পারে, স্টেলার্স কী খাও যাতে বারোটা নষ্ট হয়ে গেছে, এটা করে দিতে পারো। আরও অনেক আছে আমাদের, যেটা ওই হরিণের কস্তুরি মৃগ আছে না, যে আদরে ওরকম সুন্দর সেন্ট, আমরা বেনারস কোথায় গিয়েছিলাম সেখানে নিয়ে এসেছিলাম, খুব সুন্দর সেন্ট, অন্য জায়গায় লাগানো হয়, এবং ওইটার জন্য হরিণগুলোকে মেরে দিচ্ছে আর নাভিটা খুব সুন্দর, ওখান থেকে স্মেল বেরো, ওটা কস্তুরি মৃগ বলে, কস্তুরি হরিণ, ওদের মেরে দেওয়া হয় গন্ধের জন্য, সুন্দর সেন্টের জন্য। এটা যে মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে ওটাকে মারা যাচ্ছে। বহিরাগত প্রজাতি একটা উদাহরণ দেবে যে কোনো, নীলফিশ দিতে পারো, এই পার্থেনিয়াম দিতে পারো, ল্যান্টেনা, এই পেরিপ্ল্যানেটা আমেরিকার কোনো কথা সেটাও বলতে পারো, কচুরিপানার কথা বলতে পারো ইত্যাদি। একটা উদাহরণ দিলে হয়ে যাবে। অবলুপ্তি, কো এক্সটেনশন, একটা উদ্ভিদের ফুলের সঙ্গে তার যে ইনসেক্ট পরস্পর জড়িত, সে স্বপরাগযোগী বা ইতর পরাগযোগী, যাই হোক ইতর পরাগযোগী, একজন মরে গেলে আরেকজন মরে যাবে, তাহলে অবলুপ্তি। এই 4টের মধ্যে 2টো পয়েন্ট দেবে, 2 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালোভাবে পরীক্ষা দিও, ভালো নাম্বার হবে এটুকু বলতে পারি। আর যেহেতু এই সময় এটা পাবে, তখন তোমরা
দেখার সময় পাবে বলে মনে হয় না, তবু আমি আমার মতো করে রাখলাম। একটু আগে করতে পারলে ভালো হতো, কিন্তু পেরে ওঠেনি। সবাইকে ধন্যবাদ জানাই, সবাই ভালো থেকো, এখানে শেষ করছি।